নমস্কার। মার্ক্সবাদী পথের তরফ থেকে আজকে আমরা মুখোমুখি হয়েছি অধ্যাপক মানস ঘোষের। ঋত্বিকের জন্মশতবর্ষের প্রাক্কালে মার্ক্সবাদী পথের ইউটিউব চ্যানেলে আমরা অধ্যাপক মানস ঘোষের সাক্ষাৎকার নেব। অধ্যাপক মানস ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিদ্যা বিভাগের অধ্যাপক। আর আগ্রহের বিষয় তৃতীয় দুনিয়ার চলচ্চিত্র, ডকুমেন্টারি, নতুন এশীয় চলচ্চিত্র, ভারতবর্ষের অল্টারনেটিভ সিনেমা, এইগুলো তার আগ্রহের বিষয় এবং একই সঙ্গে ঋত্বিক ঘটক, এটাও তার আগ্রহের বিষয়। আমরা আজ মুখোমুখি হয়েছি অধ্যাপক মানস ঘোষের। মানসদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনল, ধন্যবাদ। যারা দেখছেন এই চ্যানেল তাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। ঋত্বিক ঘটকের প্রায় সব ছবি জুড়েই ডিসপ্লেসমেন্টের কথা আছে, দেশভাগের কথা, দেশভাগের যন্ত্রণার কথা, দেশভাগের মানুষের লড়তে লড়তে হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়ার কথা, সেসব তো রয়েইছে। তার পাশাপাশি বড় অর্থে মানুষের মাইগ্রেশনের কথা আছে, যেমন তিতাস ছবির কথা, যে সেখানে নদীটা শুকিয়ে যাচ্ছে, চর হচ্ছে, চাষিরা চলে আসছে, মাঝিরা কোথায় যাবে। এবং আজকে আমরা ঋত্বিকের কাল থেকে অনেকটা দূরে আছি, ঋত্বিকের সময় পর্বে আমরা হয়তো নেই, কিন্তু এই মুহূর্তেও গোটা বিশ্ব জুড়ে এই মাইগ্রেশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনন। সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মাইগ্রেশন খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রেও মাইগ্রেশন খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়কে মাথায় রেখে কি আমরা ঋত্বিক ঘটককে দেখতে পারি, নতুন করে পড়তে পারি? হ্যাঁ, নিশ্চয়ই ঋত্বিক ঘটকের ছবিতে মাইগ্রেশন একটা প্রধান বিষয় এবং ডিসপ্লেসমেন্ট বা ভালো আরও বিশেষ করে, কারণ যে মাইগ্রেশন দেশান্তরের কথা উনি বলছেন সেটা কিছুটা ফোর্স, অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতির চাপে মানুষকে দেশান্তরী হতে হচ্ছে। তবে একটা কথাও একই সঙ্গে মাথায় রাখি যে আমরা যখন ঋত্বিক ঘটককে দেখি তখন মনে করি যে ঋত্বিক ঘটকের দেশান্তর, মাইগ্রেশন, পার্টিশন ইত্যাদির প্রতি এতটাই আবেগ ছিল যে সব আবেগ তিনি চলচ্চিত্রে ঢেলে দিয়েছে। আমার মনে হয় ব্যাপারটাকে এভাবে দেখা ঠিক নয়। তার কারণ প্রথম দুটো ছবি ঋত্বিকের, নাগরিক, যা অনেক পরে রিলিজ হয়েছিল, মুক্তি পেয়েছিল, এবং অযান্ত্রিক, আর গণনাট্য সংঘের পর্বে ঋত্বিক 1948 থেকে 50-এর দশকের প্রথম দিকে যেসব নাটক করেছেন সেগুলো সবসময় যে মাইগ্রেশন বা দেশান্তর বা দেশভাগ নিয়ে কথা তা নয়। ঋত্বিক দেশভাগ দেশান্তর নিয়ে কথা বলছেন মেঘের আগাতারা থেকে, এবং তারপরে তার ছবির প্রায় সবকটি ছবিতেই তথ্যচিত্রগুলো বাদ দিলে এই দেশান্তর, দেশভাগ বড় ভূমিকা নিয়েছে। অর্থাৎ এটা বুঝতে হবে যে ঋত্বিক ঘটক শুধু আবেগ দিয়ে নয়, তার একটা বৌদ্ধিক সচেতন, যাকে আমরা বলি চয়েস, পছন্দ ছিল মাইগ্রেশন বা পার্টিশন নিয়ে কথা বলা। অর্থাৎ উনি কিন্তু পার্টিশন বিষয়টাকে একটা লেন্স হিসেবে দেখতে শুরু করছেন, যেখান দিয়ে এক ধরনের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা বলতে পারি যে এক ধরনের বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা, তার ব্যর্থতা, তারই সঙ্গে এই যে একটা নতুন বিশ্ব তৈরি হচ্ছে, যে বিশ্বে পুরনো শিকড়গুলো সেগুলো আর স্থির থাকছে না, এবং তৎসংক্রান্ত যন্ত্রণার কথা উনি দেখছেন। একটা কথা আমরা সুবর্ণরেখার একটা কথা আমরা মনে করতে পারি, যে যেখানে একজন বলছেন যে কেউ উদ্বাস্তু নয়। অর্থাৎ উদ্বাস্তু হওয়াটা বা উদ্বাস্তু অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু একটা বিশেষভাবে একটা আধুনিকতাকে দেখার ক্ষেত্রে ঋত্বিক ঘটকের লেন্স। হ্যাঁ, এটা বুঝতে হবে। কেবলমাত্র ভারতবর্ষের, বাংলাদেশের যে পার্টিশন, সেই পার্টিশনটার এখানে নিশ্চয়ই তার ছবির বিষয়বস্তু হিসেবে সেটুকুই আছে, কিন্তু পার্টিশন একটা বৃহত্তর প্রেক্ষাপট তাকে দিচ্ছে দেখার। আমরা যেমন বিভিন্ন সমাজতাত্ত্বিক বা দার্শনিককে দেখি, তারা বিশেষ কতগুলো লেন্স দিয়ে দেখার চেষ্টা করছেন, ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ঠিক সেরকম ঋত্বিক একটা বিশ্বকে দেখতে চেষ্টা করছেন, দেশকে দেখতে, দেশ কালকে দেখতে চেষ্টা করছেন,
পার্টিশন, ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন, এই কথাগুলো দিয়ে। এবং সেটা আজকের দিনে যদি আমরা প্যালেস্টাইনের কথা ভাবি, আজকের দিনে যদি আমরা আসামের চর, ব্রহ্মপুত্রের যে চরগুলো একটা জেগে ওঠে, জেগে ওঠার সময় সে তো আর প্রকৃতি তো আর দেশের সীমান্ত দেখে জেগে ওঠে না। সে চর হয়তো কখনো ভারতের সীমান্তের দিকে জেগে উঠলো, সে চর কখনো হয়তো বাংলাদেশের সীমান্তের দিকে জেগে উঠলো। অর্থাৎ একটা গোষ্ঠী তারা কিন্তু চিরকালের মতো পারপিচুয়ালি বলা যেতে পারে মাইগ্রেন্ট, তাদের দেশ নেই। হ্যাঁ, যে দেশের দুদিকে যখন চর জেগে উঠছে তারা তখন আতঙ্কিত হয়ে উঠছে সেই দেশ, এবং তারা তাদের মানে কি বলা যাবে, তাদের কাছে একটা অপর হয়ে উঠছে। তাদের নিয়ে কি করবে, কোথাও কেউ ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে, কেউ তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বাসভূমি থেকে। তো এইভাবে আমরা ঋত্বিক ঘটককে আজকের দিনে দেখতে পারি যে দেশান্তর, পার্টিশন, এগুলো একেবারেই আধুনিক জীবনের আজকের দিনেও একটা খুব খুব যাকে বলে বার্নিং ইস্যু। সেখান থেকে ঋত্বিক ঘটককে আবার করে দেখা যায়, আবার করে পড়া যায়। পরের প্রশ্নের দিকে যাব। যেমন সত্যজিৎ নিজেই স্বীকার করতেন তার মধ্যে হলিউডের মস্ত বড় আমেরিকার ছবির প্রভাব আছে, এবং উনি বলতেন যে ঋত্বিকের মধ্যে আশ্চর্যভাবে আমরা যার এই প্রভাব নেই, ঋত্বিক এই প্রভাবহীন, কিছু কিছু সোভিয়েত চলচ্চিত্রের প্রভাব আছে। এবং তার এটাও মন্তব্য ছিল যে ঋত্বিক আসলে অনেক বেশি বাঙালি। আর সমালোচকরা একদল তারা মনে করেন যে ঋত্বিক আসলে একরকমভাবে ভারতীয় ছবির একটা খোঁজে আজীবন রত থেকেছেন, চর্চা করেছেন। ঋত্বিকের আর এক বন্ধু, গণনাট্যের বন্ধু মৃণাল, তিনি আবার এইটার একটু উল্টো দিকে মত প্রকাশ করেন যে চলচ্চিত্র সেটা একেবারেই একটা আন্তর্জাতিক বিষয়, সেটার ওরকমভাবে কোনো দেশ ধরে ধরে এইরকম তাকে ভাষা বা এরকমভাবে তাকে চিহ্নিত করাটা যায় না। এই সূত্র থেকেই আমি যেটা জানতে চাইবো যে এই যে তিনজন পরিচালক, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, একসঙ্গে আমরা এই তিনটে নাম উচ্চারণ করি, এই তিনজনের মধ্যে খানিকটা মতো ভিন্নতা আছে, দৃষ্টিকোণের তফাৎ আছে। এখান থেকে আমরা ঋত্বিকের ভাষা, চলচ্চিত্রের ভাষা, তার নিজস্ব যে ভাষা, সে বিষয়ে যদি আপনি কিছু বলেন, এবং ভারতীয় চলচ্চিত্রের যে খোঁজ সেটা নিয়ে মৃণালের সঙ্গে তার ভিন্ন মত। দেখো, মৃণাল সেন একদিক থেকে ঠিকই বলছেন এই অর্থে যে সত্যি তো চলচ্চিত্র খুব আধুনিক একটা মাধ্যম এবং তার একটা বিশ্বজনীনতা আছে। তুমি যদি চলচ্চিত্রের জন্ম থেকে প্রসার দেখো, একেবারে শুরুর দিকে যখন চলচ্চিত্র নির্বাক ছিল, তাহলে দেখবে খুব দ্রুত চলচ্চিত্র আবিষ্কার হচ্ছে 1896 সালে। তো দেখবে তুমি সারা পৃথিবী জুড়ে চলচ্চিত্র ছড়িয়ে পড়ছে 1898 থেকে 1901 সালের মধ্যে। এমনকি যেসব দেশ ঔপনিবেশিকতার কবলে রয়েছে তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, ইউরোপে তো বটেই, এশিয়ায়, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, সর্বত্রই খুব দ্রুত চলচ্চিত্র তার জন্মের 5 বছরের মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন এটা তো প্রমাণ করে চলচ্চিত্রের বিশ্বজনীনতা এবং পুঁজির সঙ্গে তার একটা ঘনিষ্ঠ অবশ্যই যে আধুনিকতা, ভীষণ চলমান একটা আধুনিকতা 19th সেঞ্চুরির শেষ থেকে 19th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরি, সেই ভীষণ চলমান আধুনিকতার মধ্যে চলচ্চিত্রের জন্ম, এবং সে সেই চলমান আধুনিকতার মধ্যেই বিকাশ লাভ করেছে। যেমন একটা সময় আমাদের এমনকি মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরাও বিদেশে পড়তে গেলে একটা শোকের রোল পড়ে যেত, হ্যাঁ, যে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে চলে বিদেশে, হ্যাঁ, একটা বিরাট বড় একটা ঘটনা। তো আজকের দিনে আমরা জানি সেটা কোনো ঘটনা নয়। কারণ কি না, শিক্ষা, গ্লোবালাইজেশনের পরে শিক্ষা বিষয়টাই এইরকম একটা চলমান হয়ে গেছে, যেখানে দেশকালের বাধা বা বাউন্ডারিটা অনেক শিথিল। তো চলচ্চিত্র কিন্তু তার জন্ম থেকে এই আধুনিকতা, এমন একটা আধুনিকতার মধ্যে আছে যেখানে এই দেশকালের বাউন্ডারিটা বেশ কিছুটা শিথিল। যেদিক থেকে মৃণাল সেন ঠিক কথা বলছেন। আবার একদিক থেকে ওর দৃষ্টিভঙ্গিটা, এটা দুভাবে উনি হয়তো দেখছেন। মানে যদি আমরা ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে একরকম দেখব, আর যদি আমরা মনে করি যে ইউরোপিয়ান বা হলিউডের
দৃষ্টিভঙ্গিটাই একমাত্র দৃষ্টিভঙ্গি নয়, তাহলে অন্যরকম ভাবে দেখবো। এখন ধরো যাক ওজু, জাপানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তার ছবিকে তুমি কিভাবে দেখবে? তার ছবি কি তো হলিউড ছবির সঙ্গে তার কোনো মিল নেই, ইউরোপীয় আর্ট সিনেমার সঙ্গেও তার কোনো মিল নেই। সে ছবি একান্তই জাপানি ছবি। ঠিক এইরকম ভাবে পারাজানভ সোভিয়েত রাশিয়ার চলচ্চিত্রকার, কিন্তু তার যে মাতৃভূমি, হ্যাঁ, তিনি তার ছবিতে ওই আজারবাইজান, কাজাখস্তান ওই অঞ্চলের একটা সংস্কৃতি এবং ঠিক তার তার এস্থেটিক্সটাও সেভাবে তৈরি হয়েছে। তো তাকে তো তোমাকে সেইটা বলতেই হবে। তার মানে এই নয় যে কোনো চলচ্চিত্রকার, ধরে যাক যদি বলা যায় যে ওজু কি তার নিজের দেশকালের মধ্যে বন্দী, তা তো নয়। সারা পৃথিবী জুড়েই ওজুর চলচ্চিত্রের চর্চা চলে, অর্থাৎ তিনি একই সঙ্গে নিজের দেশকালের মধ্যে খুব বেশি করে প্রথিত, আবার তিনি বিশ্বজনীন। তো সেই অর্থে ঋত্বিক ঘটক দুটোই একই সঙ্গে তিনি নিজের দেশকালের মধ্যে প্রথিত। তার কারণ হলো সত্যজিৎ রায়ের ধারণাটার দিক থেকে যদি দেখা যায় যে এরা সব, সত্যজিৎ রায় যেমন পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকে একটা চলচ্চিত্রকারের জন্য ভালো মডেল বলে মনে করতেন। কারণ কি, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, চলচ্চিত্রকারকে একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করতে হয়। তাই তার মনে হয়েছিল, বা তিনি ঠিকই বুঝেছিলেন, অনেকেই এইভাবেই বোঝেন, যে স্বাভাবিকভাবেই পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত বরং একটা মডেল হতে পারে। তুমি যদি ঋত্বিক ঘটকের ক্ষেত্রে দেখো, মেঘে ঢাকা তারা, যেমন সেখানে ঋত্বিকের কাছে মডেল হলো রাগ হংসধ্বনির স্ট্রাকচার, রাগ হংসধ্বনি। এখন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত আমরা সবাই অল্প বিস্তর জানি যে তার নির্দিষ্ট কোনো ওই রকম স্ট্রাকচার নেই। একটা গঠন আছে কিন্তু স্ট্রাকচার নেই, সেটা অনেক বেশি এক্সপ্যান্ড করে, অনেক বেশি বিস্তার লাভ করে। মানে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের মূল জায়গাটাই হচ্ছে বিস্তার, কথাটাও তাই, কথাটাও ধ্রুপদী সঙ্গীতে আছে। তো এখন চলচ্চিত্রের 1.5 ঘন্টা বা 2 ঘন্টার পরিসরে এই বিস্তারটা কিভাবে ধরবো, সেটা খুব চ্যালেঞ্জিং। ঋত্বিক সেই কাজটা করতে চেষ্টা করেছেন। যেমন চলচ্চিত্র খুব আধুনিক মাধ্যম, যে কারণে চলচ্চিত্রে আমরা খুব কম চলচ্চিত্রকারকে দেখি তারা এপিক বা মহাকাব্যিক একটা ধারণাকে নিয়ে কাজ করছেন। তারকাভস্কিকে দেখি, ঋত্বিক ঘটককে দেখি, হ্যাঁ, কিন্তু খুব বেশি চলচ্চিত্রকারের মধ্যেই এপিক বা মহাকাব্যিক ধারণা কাজ করে না, 2-1 জনের মধ্যেই করে। এখন এই বিষয়গুলো না বুঝলে ঋত্বিক ঘটককে একটু মনে হতে পারে যে তিনি কেন দেশজ হতে চাইছেন, বা তিনি কেন, তার চলচ্চিত্র কেন বিশ্বজনীন নয়, বা বিশ্বজনীনতাকে তিনি অস্বীকার করছেন। তিনি একদমই অস্বীকার করছেন না বিশ্বজনীনতাকে। তার একটা বড় জায়গা হলো এইটা। এগুলোর বিশেষ কারণ আছে, যেমন ব্রেক্ট ঋত্বিক ঘটকের খুব পছন্দের তাত্ত্বিক, পছন্দের নাট্যকার, পছন্দের শিল্পী। তো সেদিক থেকে উনি তোমরা সবাই জানো, বা আমরা সবাই জানি যে ককেশিয়ান চক সার্কেল উনি অনুবাদ করেছিলেন, তার নাট্য রূপ দিয়েছিলেন, তার স্টেজ করেছিলেন নাটক থিয়েটারে। তো ওই ব্রেক্টের যে এপিকের প্রতি টান, বা এপিককে কিভাবে আধুনিকতার মধ্যে ব্যবহার করা যায়, সেই জায়গাটা কিন্তু ঋত্বিক ঘটকের মধ্যে আছে। তিনি একটা এপিক মোডকে আধুনিকতার ক্ষেত্রে, আধুনিক জীবন বলার ক্ষেত্রে ব্যবহার করছেন। তো সেইগুলোকে একটু মাথায় রাখতে হবে বোঝার জন্য। এই প্রসঙ্গ থেকে মানুষ আপনার কাছে জানতে চাইবো যে ঋত্বিক তো খুব সহসে ঘোষণা করতেন তার অভিমতকে মেলোড্রামা প্রসঙ্গে, যে মেলোড্রামা একটা বার্থ রাইট, মেলোড্রামা একটা ফর্ম। আমরা যেটা জানতে চাইবো যে মেলোড্রামা তার চলচ্চিত্রে কতটা জোরের জায়গা, আবার বহু ক্ষেত্রে সমালোচকরা মেলোড্রামার জন্য তাকে সমালোচিতও করেছেন। এই প্রসঙ্গটা আপনার কাছে জানতে চাইবো। আর এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন যে তার চলচ্চিত্রের রাজনীতি, তার চলচ্চিত্রের নন্দন তত্ত্ব নিয়ে কিছু কথা। প্রথম কথা, এই যে মেলোড্রামা বিরোধিতা, মানে মেলোড্রামা খুব খারাপ জিনিস, এইটা দুটো জায়গা থেকে আসে। একটা হলো যে ইউরোপীয় ধারণা। ইউরোপে
বাস্তববাদের উত্থানের পর থেকে ধরে নেওয়া হতো যে মেলোড্রামা হচ্ছে একটা খুব সাধারণ লোলি ফর্ম আর কি। হ্যাঁ, যারা নিম্ন রুচির, এস্থেটিক্যালি নিম্ন রুচির লোক, তাদের জন্য মেলোড্রামা। আর রিয়ালিজম হলো ভদ্র সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়ের একটা ফর্ম। আমাদের দেশের যেটা দ্বিতীয় কথা, যে আমাদের দেশের ফিল্ম ক্রিটিকরা তারাও কিন্তু মোটামুটিভাবে এই ধারণাটা মেনে নিতে শুরু করলেন, কারণ সত্যজিৎ রায়ের রিয়ালিজমের বড় সাফল্য সেটা একটা বেঞ্চমার্ক তৈরি করলো। হ্যাঁ, এবং সবাই ধরে নিলেন যে সেই বেঞ্চমার্কটাকে অনুসরণ করে চলতে হবে। আমি আবার বলছি যে অযান্ত্রিকের কথা, অযান্ত্রিক কিন্তু রিয়ালিস্ট ছবি, সেই অর্থে বাস্তববাদী ছবি, অর্থাৎ এবং রীতিমতো আর কি নিখুঁত বাস্তববাদী ছবি। তার মধ্যে ঋত্বিকের নিজস্ব ধারণা কিছু কিছু আছে, কিছু ফ্রেমে, কিছু অংশে ঋত্বিক তার নিজস্ব ধারণার প্রতিফলন ঘটাচ্ছেন, কিন্তু মোটামুটিভাবে বাস্তববাদী ছবি। মেঘের তারা থেকে তার ফর্মে একটা পরিবর্তন হচ্ছে, আমরা দেখছি মেলোড্রামা কে তিনি ফর্ম হিসেবে নিচ্ছেন। আবার বলছি যে অর্থাৎ মেলোড্রামা তার সচেতন পছন্দ। তিনি কোনো একটা তালে গোলে চক্করে মেলোড্রামাকে পছন্দ করছেন এরকমটা নয়, খুব সচেতন পছন্দ। এখন দুদিক থেকে তার মেলোড্রামাকে দেখতে হবে। যেমন একটা দিক হলো, মেলোড্রামা সাধারণত করে কি, মেলোড্রামার নিয়ম হলো যে সমাজ রাজনীতির যে সমস্যা, আর্থসামাজিক রাজনৈতিক সমস্যা, তাকে একটা ব্যক্তির মরাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসে এবং ব্যক্তির হাসি কান্না দুঃখের মধ্যে দিয়ে জিনিসটা আবর্তিত হতে থাকে শেষ পর্যন্ত। ঋত্বিকের ক্ষেত্রে কিন্তু এই গতিটা, এই জার্নিটা উল্টো। ঋত্বিকের মেলোড্রামা শুরু হয় ব্যক্তির হাসি কান্না বেদনা দিয়ে, কিন্তু ঋত্বিকের মেলোড্রামা ক্রমাগত পরিণতি লাভ করে একটা বৃহত্তর প্রেক্ষাপটে, যার নাম পার্টিশন। অর্থাৎ মেলোড্রামাকে উনি নিচ্ছেন, আপাত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে সেটাকে মনে হয় মেলোড্রামা, কিন্তু মেলোড্রামাকে উনি যেভাবে ব্যবহার করছেন সেখানে দেখা যায় একটা উল্টো গতি। গতিটা ব্যক্তির হাসি কান্না থেকে একটা বৃহত্তর ঐতিহাসিক বাস্তবতার দিকে। হ্যাঁ, তার একটা ছোট্ট উদাহরণ কিভাবে দিতে পারি আমরা, ধরা যাক সুবর্ণরেখায় সীতা যেখানে আত্মহননের পথ বেছে নিচ্ছে, সেখানে একটা গল্পের মধ্যে নেই, কিন্তু এটা গল্পের বাইরে থেকে একটা স্বর ভেসে আসছে, হে রাম, অর্থাৎ গান্ধীজির হত্যার মুহূর্ত, হ্যাঁ, যে দুটো শব্দ উনি উচ্চারণ করেছিলেন, হে রাম। এইখানে একটা বড় প্রেক্ষাপট, বড় ইতিহাস হঠাৎ করে আমাদের কাছে চলে আসছে। এইরকম ভাবে অনেকগুলো বিষয় ঋত্বিকের মেলোড্রামার ক্ষেত্রে বলা যায়, যেখানে ঋত্বিকের মেলোড্রামা কিন্তু সম্পূর্ণ একটা উল্টো গতিতে চলে, যে গতিটায় ব্যক্তি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত সমষ্টি এবং বৃহত্তর রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এসে পরিণতি লাভ করে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে কেন আমি বলছিলাম মেলোড্রামা বিরোধিতা একটা ইউরোসেন্ট্রিক ভিশন, তার কারণ আমরা তো ওই মুশকিল হলো যে আমরা শুধুমাত্র ইউরোপের দিকে তাকিয়ে ইউরোপকে বেঞ্চমার্ক হিসেবে ধরে চলচ্চিত্রকে ভেবেছিলাম, ঋত্বিক হয়তো ভাবেননি। যেমন শুধু ভারতীয় ছবি নয়, জাপানি ছবি সমকালীন, কোরিয়ান ছবি এবং চীনের ছবি, এই তিনটে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মেলোড্রামাই কিন্তু প্রধান ফর্ম, এবং মেলোড্রামা নামের ফর্মটা দিয়ে এরা কিন্তু ওই ঋত্বিকের মতোই একটা ব্যক্তির জীবন যন্ত্রণা থেকে একটা বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পৌঁছচ্ছেন।
অর্থাৎ মেলোড্রামার একটা বিবর্তন ঘটছে কিন্তু ইন দি মিন টাইম। কিন্তু যেহেতু এখানে আমাদের পণ্ডিতরা, তাদের মধ্যে কিছু মার্ক্সবাদী পণ্ডিতও আছেন, তারা মেলোড্রামাকে খারিজ করে দিয়েছেন, তারা আর কোনো দিকে তাকাচ্ছেন না। তারা দেখতে পাচ্ছেন না যে অপাশ্চাত্য ছবিতে মেলোড্রামা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই দিক থেকে আবার আজকের দিনে যখন আমি নিজেও চীনা ছবির বিস্তৃত ইতিহাস বা কোরিয়ান ছবির বিস্তৃত ইতিহাস পড়তে যাই 1940, 50, 60-এর দশক, 70-এর দশক পর্যন্ত, তখন দেখি যে মেলোড্রামা একটা খুব গুরুত্বপূর্ণ ফর্ম হিসেবে কিভাবে ব্যবহৃত হয়েছে। ফলে মেলোড্রামার ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। মেলোড্রামা আধুনিকতার জটিল আবর্তকে যেভাবে ঋত্বিক ঘটকের ছবিতে প্রকাশ করেছে, তাকে আমাদের অ্যাকনলেজ করতেই হবে। এবং কখনো কখনো মনে হয় যে ঋত্বিক ঘটক যে এপিক ফর্মটার কথা ভাবছিলেন, তা মেলোড্রামা অনেকটাই ঋত্বিককে সমর্থন করেছে সেই এপিক ফর্মটায় পৌঁছতে। কারণ কতকগুলো জায়গায় ঋত্বিকের উদ্দেশ্য ছিল একটা আবেগের উদ্বর্তন ঘটানো। হ্যাঁ, একটা আবেগ, হঠাৎ করে চলচ্চিত্রের ইমেজ আমাদেরকে একটা আবেগের জগতে নিয়ে যাচ্ছে, সেটা একটা জরুরি কাজ চলচ্চিত্রকারের। ফলে সেখানেও মেলোড্রামাকে ব্যবহার করেছেন। আবার মেলোড্রামাকে অন্য অনেকগুলো বিষয়ে ব্যবহার করছেন, যেগুলো কিন্তু একেবারেই ঐতিহাসিক, সামাজিক। হ্যাঁ, তো সেই কথাগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে মেলোড্রামা নিয়ে যখন আমরা কথা বলবো। আমরা পরের প্রশ্নের ক্ষেত্রে যাই। মানে আমি সমসাময়িক দুজন চলচ্চিত্রকার বলতে সত্যজিৎ এবং মৃণালের কথা বলছি, কারণ এই তিনজনই আমাদের ভারতীয় চলচ্চিত্রের এক আধুনিকতার ভাষ্য তৈরি করেছেন। সত্যজিৎ এবং মৃণাল এরা সে অর্থে গান খুব ছবিতে ব্যবহার করতেন না। ঋত্বিকের ছবিতে কিন্তু গানের ব্যবহার প্রচুর হতো। এই আর আমাদের যদি চলচ্চিত্র দেখি, আমরা মূলধারার চলচ্চিত্র দেখি, গান বা গীত শুরুর থেকেই আমাদের কিন্তু একটা খুব বৈশিষ্ট্য এবং আমার মনে হয় এটা অর্জনও, আমাদের নিজস্ব অর্জন। এই বিষয়টাকে যদি একটু আপনি বলেন যে এই গানের ব্যবহার ঋত্বিক করছেন বেশি, বাকিরা করছেন না, এইখানের ক্ষেত্রে কোথায় দৃষ্টিভঙ্গির পার্থক্য বা তার নান্দনিকতার বা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছবি নিয়ে সেটার পার্থক্য। যদিও ঋত্বিকের গানের ব্যবহারের সঙ্গে আমাদের মূলধারার গানের ব্যবহারের যোগাযোগ সবসময় একরকম নয়, তার চলনটা একরকম নয়, এটা নিয়ে আপনি কিছু কথা। ওই আবার তোমার মেলোড্রামার কথাটা দিয়েই আমাদের শুরু করতে হয় যে ধরে মানে এটা একটা রীতি হয়ে গিয়েছিল যে মেলোড্রামাতে গানের ব্যবহার হয়, আর বাস্তববাদী ছবিতে ওরকম ভাবে গানের ব্যবহার করা যাবে না, এবং গানের ব্যবহার করলে বাস্তববাদের যে কি বলবো স্যাংটিটি আর কি, কিছুটা এরকম ভাবে বলা যায়, সেটা নষ্ট হয়। হ্যাঁ, বাস্তববাদ একটা যাকে বলে জাত খোয়াবে, তো সেই জন্য এইরকম ভাবে ধরে নেওয়া হতো। হ্যাঁ, আমাদের দেশ তো বর্ণ জাতে বিভাজিত দেশ, ফলে খুব একটা ইয়ে থাকে আর কি, ছুটমার্গটা থাকে। হ্যাঁ, কিছুতেই গান ব্যবহার করা যাবে না, আমি যদি পতিত হয়ে যাই। তো ঋত্বিক ঘটকের এসব ছিল না। ঋত্বিক ঘটকের বক্তব্য ছিল যে আমাকে, সেটা গণনাট্য সঙ্গের সময় থেকেই সম্ভবত তার মাথার মধ্যে প্রথিত হয়ে গেছিল, তার চৈতন্যে, যে আমাকে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষ যে ভাষায় কথা বলে আমাকে সে ভাষায় কথা বলতে হবে, সেই ভাষাটাতেও আমি তো কথা বলতে পারি এবং সে ভাষাটাতেও কথা বলে কতগুলো জটিল জীবনের জটিলতাকে প্রকাশ করতে পারি, তাহলে গানটা ব্যবহার করলে অসুবিধে কি? তো সেই দিক থেকে ঋত্বিক ঘটক গান ব্যবহার করেছেন, এবং তার ছবিতে যে গানের ব্যবহার, তাকে আরেকটা দিক থেকেও দেখতে হবে। সেটা হলো যে শুধুমাত্র এইটুকু নয় যে বাস্তববাদের বিরোধিতা করবেন বলে বা মেলোড্রামার ফর্মটাকে নেবেন বলেই তিনি গান ব্যবহার করেছেন, তাও বলা যায় না। তার সঙ্গে আরেকটু বলতে হয় যে তার চলচ্চিত্রের শব্দ সম্পর্কে একটা ধারণা ছিল, যে ধারণাটা বাস্তববাদী ধারণার থেকে কিছুটা আলাদা। বাস্তববাদীরা মনে করেন দৃশ্যে যা ঘটছে বা কাহিনীতে যা ঘটছে তার সঙ্গে শব্দকে একটা সাযুজ্য রেখে ব্যবহার করতে হবে।
ঋত্বিক ঘটক সেভাবে মনে করেন না শব্দকে, চলচ্চিত্রের শব্দকে তিনি মনে করেন যে শব্দ তার একটা স্বাতন্ত্র্য থাকতেই পারে এবং স্বতন্ত্রভাবে শব্দ, চলচ্চিত্রের শব্দ মানুষকে, তার দর্শককে কোথাও কোনো ইনফরমেশন দিতে পারে, কোথাও আবেগের মথিত করতে পারে। রেফারেন্স দিয়ে যদি বলেন বিষয়টা। হ্যাঁ, এটা তো খুবই একটা মানে যেখানে পরিষ্কার দেখা যায় সেরকম একটা রেফারেন্স হলো ওই মিতা যেখানে মেঘে ঢাকা তারাতে তার সনতের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে, সেইখানটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ক্যামেরাটাকে সিঁড়ির নিচেই বসানো আছে এবং সেখানে একটা খুব জটিল দৃশ্য শ্রাব্যের আবর্তিত হচ্ছে। সেটা হলো যে নিতা যত সিঁড়িতে নেমে ক্যামেরার দিকে এগিয়ে আসে তার চেহারাটা পর্দায় বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত একটা আইকনিক ফিগার সে লাভ করে, কারণ ক্যামেরাটা একটু নিচে থাকায় যেভাবে আমরা প্রতিমাকে দেখি এবং সে দেখাটাই আমরা একটু মুখ তুলে দেখতে হয় আমাদের, সেভাবে ক্যামেরাও একটু মুখ তুলে যেন নিতাকে দেখছে এবং নিতা ক্রমাগত যত নিচে নামছে তত যাকে বলে জল আইন নিতার সেটা পরিষ্কার হচ্ছে। সেখানে যে অভিনয়টা, ওর যে সুপ্রিয়া দেবীর যে অভিনয়টা, যে একটা প্রবল দুঃখ এবং প্রত্যাখ্যানের পর একটা মুখের পেশিগুলো যেভাবে বেদনায় হচ্ছে আর কি, বেদনার প্রকাশ ঘটাচ্ছে, সেটা যেমন আসছে তিনটে লেয়ারে। একটা হচ্ছে একটা আইকনের সৃষ্টি হচ্ছে, প্রকাশ হচ্ছে, আর একটা হলো নিতার সুপ্রিয়া দেবীর মুখে তার অভিনয়টা পরিস্ফুট হচ্ছে, ক্যামেরাকে ওইরকম একটা জায়গায় বসানো এবং ওইভাবে সাবজেক্টের সঙ্গে ক্যামেরার দূরত্ব আস্তে আস্তে কমতে থাকা একটা বিশেষভাবে, আর শব্দপথে একটা চাবুকের শব্দ তৈরি আসছে। কারণ এই তিনটে একটা অন্যটার সঙ্গে যখন মেশে তখন কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে মিশে যায় না। হ্যাঁ, এটা জলে 2 ফোঁটা নুন দিলে যেভাবে মিশে যায় বা চিনি দিলে সেভাবে মেশে না, এইখানে কতগুলো কনফ্লিক্ট তৈরি হয়। যেমন আইকনের সঙ্গে আইকন তার মধ্যে একটা দেবত্ব থাকে, সে তো বাইরের হাসি কান্না দুঃখের জগতে তার কোনো প্রভাব পড়ার কথা নয়, কিন্তু এখানে পড়ছে। হ্যাঁ, আইকন ফুটে উঠছে, আইকনের ইমেজ ফুটে উঠছে, অথচ সেখানে একটা চাবুকের শব্দ আমি শব্দপথে শুনতে পাচ্ছি। অর্থাৎ আইকনের যে দেবত্ব তাই চাবুকের শব্দে খান খান হয়ে ভেঙে যাচ্ছে। ঋত্বিকের কিন্তু গোটা প্রজেক্টটার মধ্যেই এইটা আছে। যারা বলেন যে ঋত্বিকের মধ্যে হিন্দু আইকনের, পৌরাণিক আইকনের কথা বারবার আছে, হ্যাঁ আছে তো, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আইকনগুলো ভেঙে যায় এবং আইকনগুলো নির্মমভাবে ভেঙে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে আইকনের যে ভেঙে যাওয়া, সেই ভেঙে যাওয়া নির্মমভাবে ভেঙে যাওয়া। হ্যাঁ, বলা যেতে পারে ওই আইকন সমাজ বাস্তবতা যেভাবে আইকনগুলোকে ভেঙে ফেলে আর কি, এই ভেঙে ফেলাটার মধ্যেই ঋত্বিকের আসল কাজটা। ঋত্বিকের হিন্দু আইকন ব্যবহার করার মধ্যে কোনো বিশেষত্ব নেই, সে যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু সেই আইকনকে সমাজ বাস্তবতা, রাজনীতি, ঐতিহাসিকতার চাপে সেই আইকন যেভাবে খান খান হয়ে ভেঙে পড়ে, সেইখানটায় ঋত্বিকের ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। এই প্রসঙ্গে আমি আর একটা বিশেষ জিনিসের কথা আমি জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে মেঘে ঢাকা তারা 60 সালে রিলিজ করছে, 61 সালে রবীন্দ্রনাথের 100 বছর। রবীন্দ্রনাথের গান সাধারণভাবে যেভাবে গাওয়া হতো, তাকে যেভাবে ব্যবহার করা হতো, তার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং তার একটা রীতি আছে। ঋত্বিক কার্যত বিদ্রোহী এই ব্যবহারের ক্ষেত্রে। মেঘে ঢাকা তারায় যখন উনি গান ব্যবহার করছেন, রবীন্দ্রনাথকে ব্যবহার করার প্রসঙ্গে গান, যেমন একটা আমরা দেবব্রত বিশ্বাসকে উনি গান গাইছেন, এটা নিয়ে যদি কিছু কথা বলেন, যে ঋত্বিকের রবীন্দ্রনাথকে ব্যবহার করা গান এবং এই বিষয়ে ছবিতে। ঋত্বিকের রবীন্দ্রনাথ নিয়ে কথা বলা খুবই জরুরি। আমি কোথা থেকে শুরু করা যায়, একটা জায়গা থেকে বলতে শুরু করা যায় যে সত্যজিৎ রায়ের যে তথ্যচিত্র রবীন্দ্রনাথ, সেই তথ্যচিত্র নিয়ে ঋত্বিকের একটা অস্বস্তির জায়গা ছিল। এমনিতে তো সত্যজিৎ রায়ের ছবি ঋত্বিক ঘটকের
এবং মৃণাল সেন দুজনেরই খুব পছন্দের জায়গা ছিল, খুব পছন্দ করতেন। কিন্তু রবীন্দ্রনাথে ঋত্বিকের একটা প্রশ্ন, একটা একটু অস্বস্তির জায়গা ছিল এরকম, তিনি কিছুটা সমালোচনাই করেছেন যে রবীন্দ্রনাথ তথ্যচিত্রে সত্যজিৎ রবীন্দ্রনাথের যে ব্রাহ্ম তোমার লিগ্যাসি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে বিরাট আধুনিকতায় তাদের অবদান আর সমস্ত কিছু এই ধরনের জিনিস, তার যে বিশ্বজনীন চিন্তা ভাবনা, বিশ্বকবি, হ্যাঁ, এই সব কিছুই দেখিয়েছেন, কিন্তু অনেক বেশি করে দেখিয়েছেন। কিন্তু যেখানে মনে হয়েছে ঋত্বিক ঘটকের যে রবীন্দ্রনাথ তো সে সরাসরি না হলেও এক অর্থে রাজনৈতিক রবীন্দ্রনাথ, হ্যাঁ, তিনি বন্দি মুক্তি নিয়ে যেভাবে ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছেন প্রথমে, তারপর রীতিমতো সমালোচনা করেছেন, চাপ দিয়েছেন, আক্রমণ করেছেন, হ্যাঁ, সেটা তার মতো ঢঙে করেছেন। নিশ্চয়ই তিনি রাস্তায় নেমে করবেন ন্যাশনালিজম প্রবন্ধটা, সেই জায়গাগুলো ঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি, এটা ঋত্বিকের মনে হয়েছিল। অর্থাৎ এইখান থেকে তুমি ঋত্বিকের রবীন্দ্রনাথকে আলাদা করে বের করতে পারবে যে রবীন্দ্রনাথ কিন্তু অনেকটাই, যে কারণে উনি রামকিঙ্করের কাছে ছুটে গিয়েছিলেন, যে রামকিঙ্করের যে রবীন্দ্রনাথের মূর্তি, ভাস্কর্য, সে ভাস্কর্য দেখলে তুমি বুঝতে পারবে যে যুগের যত যন্ত্রণা, ক্ষত, সেই ক্ষতবিক্ষত রবীন্দ্রনাথের মানে মানে তুমি মূর্তিটা দেখলে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ সেই ক্ষত এবং সেই আঘাতগুলোকে যেন ধারণ করে আছেন। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে রামকিঙ্করের মূর্তি খুব একটা পছন্দ হয়নি যারা নন্দন তাত্ত্বিক বাঙালি তাদের কাছে, তারা তো নন্দন তত্ত্ব বোঝে, সবকিছু শুভ টুভ বোঝে, অশুভ নেই কোথাও, অশুভ তো আছে। এবং তার অভিঘাত রবীন্দ্রনাথের মতো বিশ্বজনীন কবির ক্ষেত্রে পড়েওছে। এখন সেই জায়গাটাকে, কিন্তু সেই জায়গাটাই ঋত্বিক ঘটকের আগ্রহের বিষয় ছিল, হ্যাঁ, অনেক বেশি করে ঋত্বিকের আগ্রহের বিষয় ছিল কিন্তু ওই রবীন্দ্রনাথ। যে কারণে তোমার শুধু গান বলবো না, ধরো সুবর্ণরেখার যে বিরাট ট্র্যাজেডি, তার ইন্সপিরেশন কিন্তু শিশুতীর্থ, এবং রাত কত হলো উত্তর মেলে না, এই কথাটা যেভাবে বলা হয়, যে পরিপ্রেক্ষিতে বলা হয়, যেখানে ঈশ্বর আত্মহত্যা করতে যাচ্ছে, হঠাৎ জানালা খুলে যায়, প্রায় ভূতের মতো হরপ্রসাদ বিজন ভট্টাচার্যের আবির্ভাব ঘটে, এবং জানলাটা একটা ক্যাচ করে একটা শব্দে খোলে, তারপর প্রশ্ন ভেসে আসে রাত কত হলো উত্তর মেলে না। এই যে ট্র্যাজেডিটা, এই ট্র্যাজেডির দিকটা, যে ট্র্যাজেডির একটা বলা যেতে পারে মানে বিপুল যন্ত্রণার অভিঘাত মাঝে মধ্যে রবীন্দ্রনাথের কবিতায় থাকে, সেটা হয়তো সবসময় খুব প্রকাশ্য নয়, সেটা হয়তো রবীন্দ্রনাথের একটা বিশ্বজনীন আনন্দযজ্ঞের মধ্যে লুকিয়ে থাকে কোথাও। এই লুকিয়ে থাকা রবীন্দ্রনাথকে ঋত্বিক ঘটকের পছন্দ, এবং যে কারণে মানে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছয়ে লুকোচুরি খেলা, হ্যাঁ, এইরকম একটা গানকে, একটা ট্র্যাজেডি ঘটতে চলেছে, যে ট্র্যাজেডিটা আমরা জানি যে সীতা থাকবে না, আমরা জানি সীতার জীবনে একটা ভয়াবহ ট্র্যাজেডি সম্ভবত নেমে আসছে, তার ইন্ডিকেশন পাচ্ছি বিভিন্ন দিক থেকে, ন্যারেটিভের মধ্যে, শব্দে, হ্যাঁ, বিভিন্নভাবে। তখন ওরকম একটা গান, হ্যাঁ, অদ্ভুতভাবে, যেটা তোমার বলতে পারা যায় এক ধরনের শিহরণ জাগানো মুহূর্ত, হ্যাঁ, তো সেগুলো ঋত্বিকের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল এই রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ তো একটা নন, তিনি এত বড় পার্সোনালিটি যে তার বিভিন্ন রবীন্দ্রনাথ আছেন, হ্যাঁ, ঋত্বিকের রবীন্দ্রনাথ ইনি। আমরা এরপরে এটাই জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে দেশভাগের প্রসঙ্গ ঋত্বিকের বেশ কিছু কাজকর্মে আছে। আচ্ছা, দেশভাগের প্রসঙ্গ পাশাপাশি ওই ছবিগুলোতে মেয়েদের যন্ত্রণার কথা, জীবন যন্ত্রণার কথা উঠে আসছে বারবার। দেশভাগের প্রেক্ষিত ছাড়া এই ছবিগুলোকে মেয়েদের যন্ত্রণার ক্ষেত্রে, নানা রকম জাতের সমস্যার দিক থেকে, জাতপাতের দিক থেকে কি দেখা যায়, পড়া যায়? হ্যাঁ, সে তো যাই, মানে যায়, মানে যেমন সুবর্ণরেখার শুরুর দিকটা, যেখানে কৌশল্যা এসে বলে আমার নাম কৌশল্যান বাগদি বউ,
এখন এটা নিয়ে মানে বেশ কিছু লোকজনের সঙ্গে আমার নিজেরও একটা ব্যক্তিগত জায়গায় বিতর্ক আছে। বিতর্কটা এরকম, অনেকে মনে করে যে সেই সব ভারতবর্ষে যে উদ্বাস্তু কলোনিগুলো এসে বাংলাদেশে কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি হলো, সেই উদ্বাস্তু কলোনিগুলো যেন কিছু সর্বহারা মানুষের কলোনি, তারা সব হারিয়ে চলে এসছেন। সেগুলো ঠিক কথা, সেটা তো নিশ্চয়ই ঠিক। তারা একটা জীবনের স্রোত, তার মধ্যে ছিলেন একটা জীবনের ছন্দ, সেই ছন্দকে হারিয়ে একটা বিপুল দারিদ্র এবং একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে এই দেশে এসে পৌঁছানো। কিন্তু মুশকিলটা হলো ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতপাত এমন একটা জায়গায় থাকে যেটাকে শুধুমাত্র ওইটা দিয়ে বিচার করা যায় না। এমনকি যে সর্বহারা, সেই অর্থে আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, সে হয়তো আর সব কিছুকে ভুলে গেছে, কিন্তু দেখা যাবে তার জাত ভুলেনি। এরকমও ঘটনা পাওয়া যায়, বিশেষ করে শ্রমিক মহল্লাগুলোতে অনেক সময় দেখতে পাওয়া যায় এইরকম একটা সমস্যার জায়গা, অস্বস্তির জায়গা। এখন ঋত্বিক সেইটাকে বলে ফেলেছেন, এবং ঋত্বিক সেটাকে বলবেন বলেই বলেছেন যে সচেতন ভাবে, যে এমনকি উদ্বাস্তু কলোনিগুলোর মধ্যেও একটা জাতপাত রয়েছে, এমনকি সেখানেও ওই যে জেলায় জেলায় বিভেদ, সেটাও যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, এরকম একটা কথা আছে। হ্যাঁ, মানে জেলায় জেলায় বিভেদ, জাতে জাতে বিভেদ, এ টিকিয়ে রাখার একটা আশ্চর্য মানে ধারা ভারতবর্ষের সমাজ জীবনে আছে। এবং সুবর্ণরেখা কিন্তু শুধুমাত্র পার্টিশনের উপর ছবি নয়, তারই সঙ্গে একই সঙ্গে আমাদের সমাজে যে জাতপাত নামক একটা মানে ভয়ঙ্কর এক ধরনের বিভেদ আছে, সেই বিভেদ নিয়েও সেখানে কথা বলতে থাকেন উনি। এবং সেটাই শেষ পর্যন্ত একটা বড় জায়গায় এই ছবিটার কি বলা যাবে, আখ্যানকে পরিচালিত করতে থাকে। মানে আখ্যানকে তো কখনো কখনো কোনো বিশেষ সূত্র পরিচালনা করতে শুরু করে একটা জায়গার পরে, কিছুটা ডেভেলপমেন্টের পরে, সে গল্প হোক, উপন্যাস হোক বা ফিল্ম হোক। তো এখানে সেই রকমভাবে অভিরামের আইডেন্টিটি সেটা কিন্তু, এবং ঈশ্বর চক্রবর্তী যে চক্রবর্তী, হঠাৎ করেই সে মনে করতে থাকে সে একটা মানবতাবাদী এবং সে আধুনিক, এই সমস্তগুলোকে ভুলে সে হঠাৎ করেই যে মনে করতে থাকে সে ঈশ্বর চক্রবর্তী আসলে চক্রবর্তী। এইটা কিন্তু ঋত্বিক ঘটকের দৃষ্টি এড়ায়নি, যে কারণে সুবর্ণরেখা এতটা ব্যর্থ ছবি। সেই অর্থে, মানে ব্যর্থ আমি সেই অর্থে বলছি যে অর্থে দর্শক ছবিটাকে নিচ্ছেন না, তার কারণ এই অপ্রিয় প্রসঙ্গগুলো ঋত্বিক ঘটক বলে ফেলছেন। এবং এই অপ্রিয় প্রসঙ্গটা আমাদের শুনতে খুব ভালো লাগে না। এটা নিশ্চিতভাবেই ঠিক যে পশ্চিমবঙ্গে বিশেষ করে, হ্যাঁ, কিছুটা পাঞ্জাবেও কমিউনিস্ট পার্টির একটা বিকাশ লাভ করেছিল উদ্বাস্তু সমস্যাকে ঘিরে, উদ্বাস্তু মানুষদের মধ্যে একটা সাংগঠনিক ঐক্য তৈরি করে বিভিন্নভাবেই। কিন্তু এগুলো ছিল, এগুলো হয়তো এখনো আছে, বিভিন্নভাবেই আছে। তো সেই জায়গাগুলো ঋত্বিক ঘটকের ছবিতে আমরা দেখতে পাই। আর ঋত্বিক ঘটকের ছবিতে দেখা যাক, প্রোটাগনিস্ট বেশিরভাগ ক্ষেত্রেই একটি মেয়ে। তার পার্টিশন ট্রিলজি মূলত, তিতাসেও তাই। সেটারও একটা বড় কারণ হলো ঋত্বিক এই পার্টিশনকে যখন দেখছেন, পার্টিশন অনেক বেশি করে একেবারে প্যাথোলজিক্যালি যাদের এফেক্ট করে, তারা হচ্ছে এক ধরনের এইরকম একটা ক্ষেত্র মহিলাদের, যেখানে ধরা যাক গরম হাওয়ার মতো ছবি, যেখানে দেখা যাচ্ছে যে পরিবারের যিনি বয়স্কতম মানুষ, ঠাকুমা পরিবার, তিনি যেতে চাইছেন না। বা ইসমত চুগতাইয়ের লেখাতেও আমরা পাই, হ্যাঁ,
যে থেকে গেলেন তিনি, তার পুরো পরিবার চলে গেল পাকিস্তানের দিকে, তিনি থেকে গেলেন। সাবিত্রী রায়ের গল্প তো আমরা এরকম, সাবিত্রী রায়ের গল্পতেও আমরা পাই। ফলে সেইখানটা তো একজন শিল্পী হিসেবে তার চোখে পড়েছিল এবং তিনি সেটাকে এভাবে দেখেছেন। আবার একই সঙ্গে এই দেখাটা খুব একটা আবেগ দিয়ে বোঝা নয়, বা খুব সাদাভাবে সরল চোখে দেখাও নয়। কারণ মেঘেটা কাতারার নিতা বা কমল গান্ধারের অনস্বয়া, বিশেষত নিতার কথাই ধরা যাক, সে তো ওয়ার্কিং ওম্যান। সে একটা সময় বোঝে যে শুধু লেখাপড়া শিখে সে শুধুমাত্র বসে থাকলে হবে না। হ্যাঁ, সে কিন্তু কাজ করতে বেরোয়। এবং কাজ বলতে আমরা সাধারণত মহিলাদের জন্য যে যে জবগুলোকে সুটেবল বলে মনে করি সবচেয়ে, যে হয় সে শিক্ষক হবে আর শিক্ষকতার পেশা নেবে, অথবা গান শেখাবে। হ্যাঁ, এরকম কিছু স্টিরিওটাইপ থাকে না, সেইগুলোর বাইরে কিন্তু হ্যাঁ নিতা কিন্তু একেবারেই ধর্মতলা চত্র সওদাগরি অফিস টাইপের একটা জায়গায় কাজ করতে যায় এবং সে কাজ করে সংসার পরিচালনা করে, সংসার চালায় সে। কমল গান্ধারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অনস্বয়ার একটা বিরাট প্রেজেন্স আছে এবং অনস্বয়ার ভাই সে কিন্তু কিছুটা হলেও তার বিশেষ কোনো এজেন্সি নেই। গোটা পারিবারিক ক্ষেত্রে বলা যাক বা কর্মক্ষেত্রে বলা যাক, নিতা সেখানে, অনস্বয়া চাকরি করে না, সেখানে নাটকের দল চালায় এবং সেই দলের প্রধান আকর্ষণ, প্রধান মাথা হচ্ছে সে। হ্যাঁ, তো সেভাবেও একভাবে কিন্তু একটা স্বনির্ভরতা, একভাবে সে মুক্ত এবং স্বাধীন হচ্ছে, দুটোই আছে। একই সঙ্গে পার্টিশনের যন্ত্রণা সে সবচেয়ে বেশি করে সহ্য করছে, ফিল করছে বায়োলজিক্যালি ওম্যান হিসেবে। আবার একই সঙ্গে সে কিন্তু একজন সংগ্রামী নারী হিসেবে, সে একজন আধুনিক নারী হিসেবে তার নিজের জায়গাটাও প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে। এই দুটোই কিন্তু ঋত্বিক ঘটকের মধ্যে আছে একই সঙ্গে। আমরা পরের প্রশ্নে যাবো। এটা কথা কিছুটা আপনি বলেছেন এর আগে, যে পুরাণ এবং মহাকাব্য ঋত্বিকের ছবিতে বারবার ফেরত আসে এবং সেগুলো আসে আমাদের আধুনিক দৈনন্দিন সমস্যাকে কেন্দ্র করে। এটা একটা ঋত্বিকের ছবির খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে পণ্ডিতেরা মনে করেন। এইটা বিষয়ে যদি কিছু বলেন, যে পুরাণ এবং মহাকাব্যের অনুষঙ্গ প্রসঙ্গ বারবার ঋত্বিক আধুনিক সমস্যার মধ্যে এনে ফেলছেন এবং সেখান থেকে কোথায় যেতে চাইছেন? এই যে ধরো একটা উদাহরণ, আবার সুবর্ণরেখার উদাহরণ টানতে পারি। সেখানে ওই ছোট্ট সীতা যখন এরোড্রামে যাচ্ছে আর কি, হঠাৎ করে বহুরূপী কালী মূর্তি বহুরূপীর সামনে পড়ে যায়। তো এইখানটাকে ঋত্বিক ঘটক বলছেন যে এভাবে দেখার দরকার নেই, তো ওটাকে কোনো হিন্দু আইকন হিসেবে দেখার দরকার নেই। ওটা একটা টেরিবল মাদার আর্কেটাইপ, টেরিবল মাদার আর্কেটাইপ চমকে উঠছি। এবং টেরিবল মাদার আর্কেটাইপ বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায়, শুধু হিন্দু মাইথোলজিতে আছে এরকমটা নয়, ভারতীয় মাইথোলজিতে আছে এরকমটা নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এইরকম আর্কেটাইপ আছে। সেখানে উনি কিছুটা ইউংকে টেনেছেন। সেটা কতটা সঙ্গত বা ইউংকে উনি কতটা সঠিকভাবে ব্যবহার করেছেন, ঠিক বুঝেছিলেন কি, সে অন্য প্রশ্ন, সে থাক, সেটা পরে উত্তর কথা বলা যাবে। কিন্তু এই যে উনি বলছেন, ওটাকে তো আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাও বলতে পারি, যে ছোট্ট সীতা, সে তো কিছু জানে, তার ইনোসেন্ট চাইল্ডহুড। আমরা তো জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইউরোপের সাহিত্য পড়লে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে ইনোসেন্সকে ভেঙে দিচ্ছে। আমরা বাইসাইকেল থিপসে দেখি যে ছবির শেষ দিকটায় আমরা বুঝতে পারি যে ছোট্ট ব্রুনো, যে বাবার সঙ্গে হারানো সাইকেল, বাবার হারানো সাইকেল খুঁজছে, চুরি যাওয়া সাইকেল, তার ইনোসেন্সটা কিন্তু ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারছে এটা খুব কঠিন, এটা খুব নৈতিকতাবিহীন জগৎ এর মধ্যে সে রয়েছে। তা সীতাও সেই রকম ভাবে একটা ভয়াবহতার সম্মুখীন হচ্ছে। তার আগে তার মধ্যে কেবলমাত্র চাইল্ডহুডের ইনোসেন্স ছিল। সে হঠাৎ করেই একটা
যেন ভয়াবহ বাস্তব যেটা তার চারদিকে রয়েছে, যেটা তার ইতিহাসের মধ্যে রয়েছে, সেটার মুখোমুখি হচ্ছে। তো এইভাবে ব্যাপারটাকে দেখতে হবে। এবং আবার বলছি, ঋত্বিক ঘটকের ক্ষেত্রে কোনো মাইথোলজিক্যাল আইকন থাকে না, আইকনটা ভেঙে যায়। হ্যাঁ, সীতা ওর নাম, তাকে আমরা দেখতে পাই যে সে কিভাবে জটিল আবর্তের মধ্যে দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত আত্মঘাতী হতে হচ্ছে তাকে। আমি যে বহুরূপী ওকেও দেখি, হ্যাঁ, ও ওই মুহূর্তটার পরে ওর এটা বাইরের অবয়বটা করে সে বলে, যখন ওই ম্যানেজার, বৃদ্ধ ম্যানেজার বাবু তাকে বলেন, এই চৈতন্য ভয় দেখাচ্ছিস কেন? সে বলে, ভয় দেখাই নাই, দিদিমণি সামনে পড়ে গিয়েছিল। অর্থাৎ এই আইকনগুলো কিন্তু ঋত্বিক ঘটকের কাছে পার্মানেন্ট কিছু আইকন নয়। এই আইকনগুলো প্রতি মুহূর্তেই ভাঙতে থাকে। এই ভাঙনটাই ঋত্বিক ঘটকের কাছে গুরুত্বপূর্ণ। এইখানে উনি মাইথোলজিকে নেন আর কি, নেন এবং ভাঙেন, নেন এবং ভাঙেন। এটা পুরো সচেতন, তার একদম সচেতন প্রয়াস। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। মানুষদা, ঋত্বিক সাক্ষাৎকারে এটা বলেছেন যে তিনি ইয়ুংকে মার্ক্সের একজন পরিপূরক হিসেবে গ্রহণ করছেন। এই প্রশ্নটা আপনার কাছে রাখবো, এটাকে কিভাবে আপনি দেখছেন? মানে একজন মার্ক্সবাদী হিসেবেও আপনার কাছে এই প্রশ্নটা আমাদের থাকবে যে মার্ক্স এবং ইয়ুংকে কি আমরা এক জায়গায় রাখতে পারি, মেলাতে পারি? আসলে বোধহয় ঋত্বিকের কাছেও যে কালেকটিভ আনকনসিয়াসের প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং উনি মনে করছিলেন যে ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস সেটা আসলে সে সময় তো অতটা পড়ে ওঠা বোধহয় হয়নি। তার কারণ হলো মানে ঋত্বিক ঘটক তো নিজে মার্ক্সবাদী, এবং আমি আইপিটি এর দর্শনকে বহন করছি একদম, এবং তিনি মার্ক্সবাদী এই পরিসরের মধ্যেই থাকতেন। তো সেখানে ফ্রয়েডের সাইকো অ্যানালিসিসের কিছু ভুল ব্যাখ্যা ছিল, এবং ফ্রয়েডকে মনে করা হতো ব্যক্তির সাইকি নিয়ে কথা বলছেন উনি কেবলমাত্র, তো ব্যক্তি থেকে আর কোথাও পৌঁছচ্ছে না জিনিসটা। সেখানে ইয়ুংকে মনে করা হচ্ছিল যে ইয়ুং কালেকটিভ আনকনসিয়াস, এটা কালেকটিভ, হ্যাঁ, ব্যক্তির বদলে কালেকটিভ নিয়ে ইয়ুং কাজ করছেন। যদিও ইয়ুংয়ের এই কালেকটিভ আনকনসিয়াস কতটা ঠিক বা ভুল সে নিয়ে গবেষণা কিন্তু এখনো শেষ হয়নি। কারণ একটা সময় মনে করা হয়েছিল যে ঋত্বিক ঠিক আছে তার মতো করে ইয়ুংকে ব্যবহার করেছেন, তো তার তাত্ত্বিক ভুল ভ্রান্তি যাই থাকুক, ঋত্বিক একরকম করে তার মতো করে বুঝেছেন এবং ব্যবহার করেছেন। আজকের দিনে কিন্তু ইয়ুং চর্চা আবার নতুন করে হচ্ছে, ইয়ুংকে নিয়ে আবার নতুন করে পড়াশোনা হচ্ছে, লেখালেখি, কথাবার্তা হচ্ছে। সেটা খুব বেশি এগোয়নি, সেটা হচ্ছে। হয়তো আমরা আগামী কোনো একটা সময় আমরা দেখতে পাবো আর কি, যে ইয়ুং চর্চার একটা বিকাশ লাভ করবে, এবং সেখান থেকে ঋত্বিক ঘটক ইয়ুংকে নিয়েছিলেন কতটা সেটা সঠিক, কতটা যুক্তিযুক্ত সেটা বোঝা যাবে। কিন্তু ওই ঋত্বিকের কাছে কালেকটিভ আনকনসিয়াসটা খুব অ্যাট্রাকটিভ হয়েছিল, এবং সেই কালেকটিভ আনকনসিয়াস উনি কতগুলো আইকন থেকে খুঁজে পাচ্ছিলেন। তার মানে এই নয় যে ওই আইকনগুলোকে উনি জাস্টিফাই করছিলেন এবং ওই আইকনের আইকনিসিটিকে উনি মেনে নিচ্ছিলেন, সেটা আমরা তো বারবারই বলছি যে আইকনকে ভেঙে ফেলছিলেন উনি। এর পরের প্রশ্ন যেটা যাবো সেটা হচ্ছে যে জ্যোতিরিন্দ্র মৈত্র তিনি কোমল গান্ধার নিয়ে খুব একটা তৃপ্ত ছিলেন না। ঘটনাচক্রে জ্যোতিরিন্দ্র মৈত্র কোমল গান্ধারের সঙ্গীত পরিচালক, শুধু সেটা নন, উনি আইপিটি এর একজন কর্মী, শুধু না শুরুর দিকের কর্মী, প্রতিষ্ঠাতা কর্মীদের মধ্যে একজন। তো তিনি বলছেন যে যে একটা নেগেটিভ আক্রোশ থেকে শুরু করলে শিল্পীর ক্রিয়েটিভিটি ব্যাহত হয়। গণনাট্য সম্পর্কে ব্যক্তিগত ক্ষোভ এবং ওপার বাংলা বিষয়ে ঋত্বিকের আকুতি একটা কোথাও গণ্ডগোল বোধহয় পাকিয়েছে। ওপার বাংলার জন্য তার আকুতিকে আমি অবিশ্বাস করি না। ঋত্বিক নিজেই স্থির থাকতে পারেনি কোমল গান্ধারের আসল পরিণতি কোথায়। এখান থেকে আমাদের যে প্রশ্নটা, আমি হুবহু কোট করলাম না, মূল অংশটা বলার চেষ্টা করলাম যে কোমল গান্ধার কতটা আইপিটি এর ইতিহাস এবং তার সাথে দেশভাগের প্রসঙ্গ জুড়ে গিয়ে সত্যি কি কোনো সমস্যা তৈরি করেছে, যেটা কোমল গান্ধারের মিউজিক ডিরেক্টর জ্যোতিরিন্দ্র মৈত্র, আইপিটি এর কর্মী জ্যোতিরিন্দ্র মৈত্র মন্তব্য করছেন। হ্যাঁ, জ্যোতিরিন্দ্র মৈত্রের এই মন্তব্যটা মানে মন্তব্যটা খুব একটা আমার পছন্দ নয়। আমার মনে হয় উনি খুব একটা
তলিয়ে কমল গান্ধার সম্পর্কে ভাবেননি, বরং চারপাশে ঋত্বিক বিরোধী যে আবহ তার দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন মনে হয়। এটা তো হতে পারে না, এটা তো শিল্পীর কাজ। শিল্পী যদি এইটাই হয় যে তারা তো ইতিহাসবিদ দিয়েই কাজ হয়ে যেত, যে একজন আইপিটি এর ইতিহাস লিখলো আর একজন পার্টিশনের ইতিহাস লিখলো, আর তৃতীয় একজন ইতিহাসবিদ তিনি আইপিটি আর পার্টিশনের ইতিহাসের মধ্যে কিভাবে কানেক্ট করা যায় সেটা খুঁজে বের করলেন, ব্যাস হয়ে গেল। তাহলে শিল্পীর প্রয়োজনটা কোথায়? শিল্পী যে রসায়নে এই দুটো জিনিসকে মেশাবেন, মেলাবেন, সেই রসায়ন তো অন্য একটা রসায়ন তৈরি হবে। হ্যাঁ, এবং সেই রসায়নটা সম্ভবত প্রথাগত ইতিহাস চর্চায় পাওয়া যায় না। আমরা রণজিৎ গুহর শেষ প্রায় 2 দশক উনি কেবলমাত্র বলেছিলেন যে সাহিত্যের মধ্যে থেকে ইতিহাসকে খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, তো সেটা তো সেই জায়গাটাই ঋত্বিক ঘটকের ক্ষেত্রে ঘটেছে। আর আইপিটি এর প্রতি ঋত্বিক ঘটকের আক্রোশ থেকে জিনিসটা হয়েছে এটা আমার মনে হয় না গোটা জিনিসটা। কারণ একটা সময় পরে অনেকেই মনে করেন যে ওই ভৃগুর যে ধরনের পার্সোনালিটি এবং সেখানে তার মধ্যে যে কিছুটা শৈবতান্ত্রিক মনোভাব মাঝে মধ্যে প্রকাশ হয়ে পড়ে, এটা কিন্তু অনেকেই মনে করেন যেটা ঋত্বিক ঘটক নিজের আত্মপ্রতিকৃতি। এবং উনিও দক্ষিণ কলকাতা নাট্যগোষ্ঠী যখন পরিচালনা করছিলেন, তখন কিন্তু ওর ক্ষেত্রে ওই ধরনের অভিযোগ উঠেছিল। ও পরিচালক হ্যাঁ, সেলফ ক্রিটিক তো বারবার ওর আছে, সেটা তো যুক্তিতক্ক গল্পে খুব পরিষ্কার, মানে খুব স্পষ্ট, যেখানে উনি ওর ভূমিকাকে কোথাও কিন্তু খুব একটা স্বচ্ছ, সুন্দর, হ্যাঁ, বিনীত, হ্যাঁ, এবং এইরকম আদর্শ কমিউনিস্ট হিসেবে দেখাননি। উনি তো নিজেকেই একভাবে যাকে বলে যে নিজের ব্যক্তিত্বের মধ্যে যে সমস্যাগুলো সেগুলোকেই যুক্তিতক্ক গল্পে বারবার ফিরে আসে। তো এভাবে আর কোনো শিল্পীকে তো ভারতবর্ষে আমি দেখিনি যে এইরকম সেলফ ক্রিটিক্যাল হতে। এটা তো একটা খুব বিরল গুণ, শিল্প সাহিত্যের জগতেও বিরল গুণ। হ্যাঁ, সেই গুণটা যার মধ্যে আছে তিনি কেবলমাত্র আক্রোশ থেকে একটা ছবি করেছেন এটা আমি বিশ্বাস করি না। এবং আক্রোশ নয় তো, বরং বলা যেতে পারে ভৃগু কিছুটা হলেও ভৃগু বুঝতে পারে তার সমস্যাগুলো কি, সবাই তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সেই শেষ মুহূর্তেও ওই যে ছেলেটি, যে নবীন ছেলেটি, সে এসে বলে নাটকটা শেষ হয়ে গেছে, নাটক লেখাটা শেষ হয়ে গেছে আর কি, তার একটা নতুন নাটক। ফলে আমার মনে হয় না যে আক্রোশ থেকে তিনি একটা বলেছেন যে খুবই হতাশাজনক একটা পরিণতিতে পৌঁছেছেন, তা তো আমার মনে হচ্ছে না। বরং মনে হয় যে মানে এত কিছুর পরেও কিছু আশা আছে। হ্যাঁ, সেটা ঋত্বিক ঘটকের ছবিতে কিন্তু বারবারই আসে। যেটা সুবর্ণরেখাতেও ওই ভয়াবহ ট্র্যাজেডির পরেও বলেন যে এত কিছুর পরেও একটা কিছু নতুন জীবন পাওয়া যেতে পারে। হ্যাঁ, যে কারণেই তো চড়ুইবেতি বলতে হয়। তো আমার মনে হয় যে একটু ঋত্বিকের প্রতি অবিচারই করেছেন জ্যোতিরিন্দ্র। আমি এই কারণে প্রশ্নটা জ্যোতিরিন্দ্র, কারণ দুজনই একই সময়ের ফসল, মিউজিক ডিরেক্টর এবং বন্ধু বটে, সেই কারণে মানে মতভেদটার প্রসঙ্গটা আমি আপনার কাছে এই কারণে রাখলাম। আমরা শেষ প্রশ্নে আসি। যুক্তিতক্ক গল্পের পর ঋত্বিক একটা ছবির কথা ভাবছেন এরকম সাক্ষাৎকারে জানান, যদিও সেই ছবি করা হয়ে ওঠে, ঋত্বিক মারাও যান। এবং সেটা একটা সত্য ঘটনা নিয়ে ঋত্বিক বলছেন নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া বলে একটি মেয়ে, বিষ্ণুপ্রিয়া এবং নবদ্বীপ, চৈতন্য, আবারও ঋত্বিকের সেই রেফারেন্স ফেরত আসছে। তাকে সে আত্মহত্যা করে প্রথমে, প্রাথমিকভাবে একটা খবরের কাগজে জানা যায়, এবং তারপর যেটা জানা যায় যে না, একদল মস্তান তাকে উত্ত্যক্ত করে এবং তাকে ধর্ষণ করে এবং তারপর সে আত্মহত্যা করে। এইটা নিয়ে ঋত্বিক ছবি করার কথা ভাবছিলেন। আমি এই কথা বলছি তার কারণ আমরা এখন এই সাক্ষাৎকার নেওয়ার সময় যে সময় পর্ব দিয়ে আমরা যাচ্ছি, আরজি করের ঘটনা বা কয়েক ঘন্টা একদিন আগের জয়নগরের ঘটনা বা কিছুক্ষণ আগের নিউ টাউনের ঘটনা, এই ঘটনার মধ্যে ঋত্বিক একজন দায়বদ্ধ শিল্পী এবং এটা স্ব আরোপিত, আমার যা মনে হয় নিজের ব্যক্তিগত অভিমতে। এবার আইপিটি এরও যাবতীয় যা
দর্শন, সেটাকেও তিনি আজীবন বহন করে গেছেন। এখান থেকে আমার যেটা জানতে চাওয়ার যে বুদ্ধিজীবী বা সাংস্কৃতিক কর্মীর দায় কি, কাকেই বা আমরা বলবো জনতার শিল্পী বা জনতার বুদ্ধিজীবী? আমি এই প্রসঙ্গেই এই আজকের দুটো ঘটনার কথা ফেরত আনলাম। হ্যাঁ, ঋত্বিক ঘটক তো তার আইপিটি এর সময় থেকেই তো ট্রেনিংটা ওভাবেই হয়েছে যে চারপাশে সমাজে যা ঘটছে তার প্রতি শিল্পীকে একটা প্রতিক্রিয়া জানাতে হবে শিল্পের মধ্যে দিয়ে। হ্যাঁ, টিভিতে বাইট দিয়ে নয়। হ্যাঁ, তো ভাগ্যিস তখন টিভি ছিল না। হ্যাঁ, তো ঋত্বিক সেভাবে বলতে কিছু একটা বলতে চাইছিলেন বা বলতেনও, হয়তো বলতেন, কিন্তু কিভাবে বলতেন সেটা নিয়ে আমার মানে যা হয়ে ওঠেনি তা নিয়ে তো আর আগ্রহ থাকার নতুন করে কিছু নেই। কিন্তু তিনি তার ছবিতে যখন পার্টিশনও দেখিয়েছেন, পার্টিশনের কোনো ডিরেক্ট ভায়োলেন্স উনি দেখাননি। তার ছবির প্রত্যেকটা জিনিসই কিন্তু পোস্ট পার্টিশন। পোস্ট পার্টিশন কিভাবে স্মৃতি ফিরে আসছে, কিভাবে একটা যন্ত্রণার জন্ম হয়েছে, হ্যাঁ, কিভাবে তার সঙ্গে নতুন ধরনের সামাজিক ব্যবস্থার পোস্ট পার্টিশন আর কি সংঘাত তৈরি হচ্ছে। কিন্তু ডিরেক্ট ভায়োলেন্স পার্টিশনের তিনি দেখাতেন না। এক্ষেত্রেও সেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত যে এই ডিরেক্ট ভায়োলেন্স, ধর্ষণের ডিরেক্ট ভায়োলেন্স, সেইটাকে বাদ দিয়ে ঋত্বিক কিভাবে একটা আবেগের মানচিত্র নির্মাণ করতে পারতেন, একটা সমাজকে গভীরভাবে দেখতে পারতেন, সেটা তো পারতেন। মানে হয়তো তিনি যেভাবে ভাবতেন তাতে পারা সম্ভব ছিল। তো যেটা হয়নি সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। কিন্তু ঘটনাটা হলো যে চারপাশে যা ঘটছে সেটা যদি কোনো শিল্পীকে কোনোভাবে না তার শিল্প কর্মের ক্ষেত্রে প্রেরণা যোগায়, অন্তত ব্যক্তিগত ক্ষেত্রেও, তাহলে তো কোনো অর্থ হয় না। যেমন ধরো রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ জিনিসটা নিয়ে সবসময় সংশয় ছিলেন। হ্যাঁ, কিন্তু তা বলে তো তিনি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেভাবে একটা দেশকে মানুষকে পদানত করে রেখেছে সে বিষয়ে সরব হতে তার বাধেনি, এবং তিনি বারবারই বিভিন্নভাবে সরব হয়েছেন। জাপান যখন চীন আক্রমণ করছে তখন তিনি একটা কবিতা লিখছেন নবজাতকের। হ্যাঁ, তো সে কবিতার মধ্যে যে শ্লেষ কাঠিন্য ফুটে বেরোচ্ছে সেটা তো খুব গুরুত্বপূর্ণ। অথচ তখন জাপানি শিল্পীদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, সেখান থেকে সাহায্য বিশ্বভারতীকে তো ওভাবেই চালাতে হতো ওকে। হ্যাঁ, আসার প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু উনি চীন থেকে তেমন কিছু প্রাপ্তির আশা হয়তো ছিল না, তার কারণ চীন দরিদ্র দেশ। কিন্তু উনি ওই দরিদ্র দেশটাকেই সমর্থন করেছিলেন। ওই কবিতাটা শুরুতে চারটে লাইন লিখেছিলেন যে বুদ্ধের মন্দিরে যুদ্ধ জয়ের জন্য পুজো দিতে যাচ্ছে, যে বুদ্ধ আসলে শান্তির কথা বলে বেরিয়েছে। একদম শ্লেষ, বিদ্রুপ এবং ক্ষোভ এর একটা বহিঃপ্রকাশ পুরোটাই। তো শিল্পী তো এটাকে দেখতে হবে, তাকে সবসময় ক্ষুদ্র হিসেব নিকেশ করে যদি তিনি চলেন আমাদের সাধারণ মানুষের মতো, তাহলে তার শিল্প মানে ওই আর কি নবারুণদার কবিতার হিসেবে শিল্পটাও গণহত্যাকারী আর কি। হ্যাঁ, যদি সে একটা অবস্থান নিতে না পারে, যদি সে সমাজে যা ঘটছে চারপাশে তার সম্পর্কে বা সে বিষয়ে কিছু লিখতে না পারে, সে গল্প উপন্যাস হতে পারে, সে প্রবন্ধ হতে পারে, কিন্তু শিল্পীকে কিছু কথা বলতে হয়, কারণ তাকে দিয়ে শিল্পী কিভাবে ভাবছেন সেটা সমাজের যে সাধারণ ভাবনা তার থেকে একটু আলাদা হয়। না হলে যেটা হবে যে আমরা ওই বহুল প্রচলিত সংবাদপত্র আর সন্ধ্যেবেলায় তাদের সম্প্রচার দেখতে দেখতে আমরা সম্পূর্ণ ভুলভাবে বিষয়টাকে বুঝবো। শিল্পীকে তাকে গভীরভাবে বোঝাটা, যে কিভাবে একটা বিষয়কে আমরা গভীরতায় বুঝবো,
সেই বোঝানোর দায়িত্বটা কিন্তু শিল্পীর, সেই দায়িত্বটা তিনি অস্বীকার করতে পারেন না। ধন্যবাদ মানুষদা আপনাকে।